শহরের ব্যস্ততার বাইরে নিরিবিলি এক পাড়ায় শান্তি কুটির। বাড়ির নাম শান্তি হলেও সেখানে দীর্ঘকাল ধরে ছিল এক গুমোট নীরবতা। অবসরপ্রাপ্ত শিক্ষক অবিনাশবাবু আর তার পুত্রবধূ মায়া, এই দুই অসমবয়সী মানুষের জীবন যেন এক বিন্দুতে এসে থমকে গিয়েছিল। কিন্তু আজ সেই বাড়িতে কান পাতলে হাসির শব্দ শোনা যায়। ভোরবেলা অবিনাশবাবু বারান্দায় ইজি চেয়ারে বসে আছেন, হাতে একটা পুরনো অ্যালবাম। অয়নের ছোটবেলার ছবি দেখছেন আর চশমার ফাঁক দিয়ে জল মুছছেন। মায়া হাতে চায়ের কাপ নিয়ে প্রবেশ করল। বাবা, আবার সেই পুরনো ছবি নিয়ে বসেছেন? চাটা খেয়ে নিন, ঠান্ডা হয়ে যাচ্ছে। জানিস মায়া, অয়ন যখন ছোট ছিল একদম তোর মতো জেদি ছিল। একবার যা ধরতো তা না পাওয়া পর্যন্ত ছাড়তো না। আজও নেই, কিন্তু ওর জিদটা তুই ধরে রেখেছিস। কেন যাসনি বলতো নিজের বাপের বাড়ি? তোর মা বাবা তো কতবার নিতে এলেন। বাবা, অয়ন আমাকে আপনার আমানত হিসেবে রেখে গেছে। আমি চলে গেলে এই বিশাল বাড়িতে আপনি কার সাথে ঝগড়া করবেন? আর কে আপনাকে সময় মতো ইনসুলিন দেবে? তুই আমার মেয়ে হয়ে এসেছিস রে মা। পুত্রবধূ শব্দটা আমাদের মাঝখানে এখন বড্ড ফিকে লাগে। পাড়ার ক্লাবে বসে আছেন অমিয় বাবু আর কিছু প্রতিবেশী। তাদের আলোচনার বিষয় অবিনাশ বাবুর বাড়ি। আচ্ছা, আপনারা কি খেয়াল করেছেন অবিনাশের বাড়িতে ইদানিং খুব হাসাহাসি শোনা যায়? ছেলেটা মারা গেল, বছর ঘুরতে না ঘুরতেই বৌমাটা একদম জাকিয়ে বসেছে। ঠিকই বলেছেন, সমাজটা রসাতলে গেল। একটা যুবতী মেয়ে আর এক বুড়ো মানুষ। লোকে তো আড়ালে কত কি বলছে। অবিনাশের উচিত ছিল মেয়েটাকে বিদায় করে দেওয়া। আজই গিয়ে একটু খোঁজ নিতে হবে। শাসন না করলে এসব আধিক্যতা থামবে না। বিকেলে অমিয়বাবু আর আরও দুজন লোক অবিনাশবাবুর ড্রয়িং রুমে এসে ঢুকলেন। মায়া তখন রান্নাঘরে ছিল। দেখ অবিনাশ, আমরা তোর শুভাকাঙ্ক্ষী। পাড়ায় লোকে খুব ছিছি করছে। তুই এই মেয়েটাকে কেন আটকে রেখেছিস? এতে তোর আর ওর দুজনেরই চরিত্রের ওপর দাগ লাগছে। হয় ওর বিয়ে দিয়ে দে, না হলে ওকে ওর বাপের বাড়ি পাঠিয়ে দে। অমিয়, তোমরা ভুল বুঝছ। মায়া আমার মেয়ের মতো, ও আমার সেবা করে। ওসব মেয়ের মতো গল্প ছাড়ো। লোকে যা ভাবার তাই ভাবছে। তুমি কি চাও সমাজ তোমাদের এক ঘরে করুক? ঠিক এই সময় মায়া হাতে চায়ের ট্রে নিয়ে ঘরে ঢুকল। তার চোখ মুখ রাগে লাল হয়ে আছে। সে জোরে ট্রেটা টেবিলের ওপর রাখল। অমিয় কাকু, আপনারা কি এই পাড়ার নীতি পুলিশ? আমার চরিত্র নিয়ে কথা বলার অধিকার আপনাদের কে দিয়েছে? দেখ মায়া, ছোট মুখে বড় কথা বলো না। আমরা তোমার ভালোর জন্যই বলছি। ভালো? যখন অয়ন মারা গেল, যখন বাবা হার্ট অ্যাটাক করে হাসপাতালে ছিলেন, তখন আপনারা কেউ এক গ্লাস জল নিয়ে পাশে দাঁড়িয়েছিলেন? আজ আমরা ভালো আছি দেখে আপনাদের সহ্য হচ্ছে না। শুনুন, আমি এই বাড়ির মেয়ে। আমার বাবার দেখাশোনা করা আমার দায়িত্ব। আপনাদের নোংরা মানসিকতা আপনাদের কাছেই রাখুন, আর দয়া করে এই বাড়ি থেকে এখনই বেরিয়ে যান। মায়ার তেজ দেখে অমিয়বাবুরা আর কথা বাড়ানোর সাহস পেলেন না। গজগজ করতে করতে তারা বেরিয়ে গেলেন। অবিনাশবাবু তখন সোফায় মাথা নিচু করে বসে কাঁপছেন। মায়া তার পায়ের কাছে বসল। বাবা, আপনি ভয় পাবেন না। আমি জানি আমি কি করছি। পৃথিবী অনেক কিছু বলবে, কিন্তু আমি জানি আমাদের সম্পর্কটা কতটা পবিত্র। আপনিই আমার সব। রে, আজ তুই আমাকে যে সাহস দিলি, তাতে আমার বুকটা ভরে গেল। আজ থেকে তুই আর পুত্রবধূ নস, তুই আমার একমাত্র সন্তান। এই সমাজকে আমরা দেখিয়ে দেব যে সম্মান আর মায়ার কোনো বয়স হয় না। সেই ঘটনার পর থেকে শান্তি কুটিরের পরিবেশ আরও বদলে গেল। মারা এখন আর কেবল ঘরে বন্দি থাকে না, সে অবিনাশবাবুকে নিয়ে বিকেলে পার্কে হাঁটতে যায়। লোকে কথা বলে ঠিকই, কিন্তু তারা এখন সেই কথায় কান দেয় না। অবিনাশবাবু মায়ার জন্য গান শেখার শিক্ষক রেখেছেন। মায়া যখন গান গায়, অবিনাশবাবু চোখ বন্ধ করে শোনেন। তার মনে হয় অয়ন চলে গেলেও সে নিঃস্ব হয়নি। ঈশ্বর তাকে এক মহৎ হৃদয়ের সঙ্গী দিয়েছেন। তাদের এই সম্পর্কটি হল সমাজের চোখে এক চ্যালেঞ্জ, যেখানে শ্রদ্ধা, দায়িত্ব আর নিঃস্বার্থ ভালোবাসাই শেষ কথা।